গলির কুত্তা গলিতে ঘেউ ঘেউ করে, আসুক না এখানে। ইলিয়াস বসুক, পিনাকি বসুক, দুজনে একসঙ্গে বসুক, ওপেন চ্যালেঞ্জ আমার, বসুক আমার সঙ্গে। যে দেশের এজেন্ট সেই দেশে পেমেন্ট আনতে গিয়েছেন, এই বিষয়ে আপনি যে দেশে গিয়েছিলেন সেই দেশের ছবি দিয়ে, আপনার ব্যক্তিগত ভ্রমণের ছবি দিয়ে সেটি বলা হয়েছে যে উনি যে দেশের এজেন্ট সেখানে উনি পেমেন্ট আনতে গিয়েছেন। ফেসবুকে একজন ইউটিউবার, আমি নাম না বলি এখানে, নাম বলেন, আমি নাম না বলি, আমার ধারণা আপনি নাম জানেন। আমি নাম জানি কিন্তু আপনি বলেন না, আপনি বলতে লজ্জা পাচ্ছেন কেন? না, আমি লজ্জা পাচ্ছি না। পিনাকি ভট্টাচার্য দিয়েছেন। পিনাকি ভট্টাচার্য কোথায় থাকে? ফ্রান্সে থাকে। ফ্রান্সে কিভাবে গেল? ইন্ডিয়া থেকে গেছে। ইন্ডিয়া কিভাবে গেল? এখান থেকে চোরাই পথে গেছে। তো চোরাই পথে ইন্ডিয়া গেলো, তার কোনো ইমিগ্রেশন সিল ছিল? সিল ছিল না। তো সিল না থাকলে ইন্ডিয়া থেকে পার হয়ে ব্যাংকক কিভাবে গেল? তার মানে ইন্ডিয়ার কোনো এজেন্সি তাকে হেল্প করছে। তার মানে ইন্ডিয়ায় তার প্রচুর লোকজন আছে, কে কোথায় যায় না যায় সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে। আমাকে বুঝতে পারছে। হ্যাঁ, আমি এখন কাহিনী বলি। আমি ইন্ডিয়ায় গিয়েছি, আমার ছেলে সেখানে পড়ে, দার্জিলিং আমার ছেলে পড়ে, তাও আজকে 3-4 বছর আগের থেকে। ঠিক আছে, ছেলের পরীক্ষা শেষ, তাকে আনতে ছেলের মা বাবা গেছে। যাওয়ার পর আমার ওয়াইফ বলছে আমি একটু আজমির দেখতে যাবো। আজমির সে যাবে, আজমির তারপর নিয়ত ছিল গেছে। আপনি তো যে কোনো কারণেই যেতে পারেন, গেছি না, আমি এই ধরনের আমার কোশ্চেনটা হলো কি, ব্যক্তিগত পর্যায়ে আমি কখন বাথরুমে যাব সেটাও কি ওর কাছে বলে যেতে হবে? ওকে ওকে ও দেশে আসুক না, ও তো এই দেশের সার্বক্ষণিক একটা আওড়া লাগানোর তালে আছে। আজকে সে বিএনপির গাইলায়, কালকে এনসিপির গাইলায়, পরশুদিন ডক্টর ইউনূসকে গাইলায়, আর ওর তো আর অন্য ওর ফ্যামিলি কাহিনী আর না বললাম, ওখানে গাইলার কেউ নাই। এগুলো বলে তবে লাভ নাই। কে কি বললো না বলতে কিছু যায় আসে না আমার। আমি একজন আচ্ছা ঠিক আছে, আমি যাওয়ার কয়েকদিন আগে, যায় আসে না, কিন্তু আমি যাওয়ার কয়েকদিন আগে খলিল সাহেব গেছে, খলিল সাহেব গেছেন ওই দেশে, এবং খলিল সাহেব নির্ধারিত দিনের একদিন আগে গেছে। কেন একদিন আগে গেল কেন? টাকা আনতে গেছে, টাকা আনতে গেছিল খলিল সাহেব। তো ভাই এইগুলো হলো কি, শুনেন, আপনি যখন রাস্তায় হাঁটবেন তখন অনেক কুকুর আপনার দেখে ঘেউ ঘেউ করবে। আপনাকে প্রত্যেকের কাছে যাই বলবেন ভাই তুমি কেন ঘেউ ঘেউ করতেছো, আপনি বলবেন না আপনি। আমি কিন্তু উত্তেজিত, কিন্তু কে কি বললো না বললো, আমি ভাই রাস্তার কুকুরকে বদার করি না, সিম্পল আমার কাছে। কিন্তু এই ধরনের ট্যাগিং এর রাজনীতির সামনে আপনাকে হয়তো তিনি বিব্রত করতে পারছেন না, বা আপনাকে হয়তো তিনি আমাকে রাগান্বিত করতে পারছেন, কিন্তু আরো অনেক মানুষ তো আছেন যে যাদেরকে এই যে ওই দিন গুজার গেছে না, ওইটা এক সময় ছিল। রাজনৈতিক বিতর্কের সাথে রাজনৈতিক বিতর্ক, ন্যারেটিভের সাথে কাউন্টার ন্যারেটিভ আসবে, কিন্তু এই ধরনের যে নাস্তিক, মুরতাদ বা হচ্ছে অমুক দেশের দালাল, এই ধরনের ট্যাগিং গুলো সাম্প্রতিক সময়ে অনেক বেশি বেড়ে গেছে। এই ট্যাগিং গুলো যখন ছিল ওনার দ্বারা অনেক কিছু হইতো, উনি এবং ওনার আরেক সাংঘাত আছে আমেরিকাতে, এরা মিলে আগে অনেক কিছু করতো। এখন এদেরটাকে পিঁপড়া নড়ে না। এরা একবার বলছিল না সিবি ভাঙবে, কেউ গেছিল? যায় নাই। আরেকদিন বলছিল না আর্মিতে কু হচ্ছে, সবাই রাস্তায় নামেন। এটা পিপিলি কেউ নামে না। 32 নাম্বার ভাঙতে অনেকে চলে গিয়েছিলেন, আগের বার গেছিল, ওই তো তখন গেছিল, এখন তো যায় না। এখন পাবলিকে বুঝে ফেলেছে ওদের অন্য ধান্দা আছে। এই সময় ধান্দাবাজ দেবে দেশ চলবে না। ওরা আছে দেশে একটা আওড়া লাগাইয়া অন্য কোনো দেশের সুবিধা করার জন্য, ওদের ধান্দা হলো এইটা। বিশেষ দলকে, এই যে ইলিয়াস হোসেন একজন মেয়েদের নিয়ে যে সমস্ত কথাবার্তা বলে, আপনি যে কোনো একজন মিনিমাম ইসলাম ধর্মে যেন বুঝে জিজ্ঞাসা করেন তো, এইভাবে কথা বলার পর তার ভিতরে কি ধারণা হয়, যা তা বলতেছে যার তার সম্পর্কে। তো এগুলি কি, আমার ভাবতে লজ্জা হচ্ছে যে এই লোকটা একসময় সাংবাদিকও ছিল ইলিয়াস। যে কথা বলে লাভ আছে নাকি? আসে না কেন দেশে? এত বড় বিপ্লবী তারা চেগুয়ে ভাড়া হয়ে গেছে, আসে না কেন দেশে? আসুক, আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করি, আমার সঙ্গে বসুক, ইলিয়াস বসুক, পিনাকি বসুক, দুজনে একসঙ্গে বসুক, ওপেন চ্যালেঞ্জ আমার, বসুক আমার সঙ্গে। দেখেন তারা লজিক দিয়ে পারে কিনা। এই পিনাকি তো আমার নামে মানহানি মামলার জন্য উকিল নোটিশ পাঠাইছিল, উকিল নোটিশ আমাকে পাঠাইছিল এই ধানমন্ডি ল ফার্ম দেয়া। ওই নোটিশে আমি ফালাই দিছি, কি হচ্ছে আবার? তো ওগুলো আমি গুনি নাকি রে ভাই? শেখ হাসিনার গুনি নাই, আর কোথেকে এগুলি আইছে? এই দেশে বসে আমি শেখ হাসিনার বিরোধিতা করছি, আপনার অনুষ্ঠানে বসে করছি, কি হয়েছে? ও কি করে? দূরে বসে গলির কুত্তা গলিতে ঘেউ ঘেউ করে, আসুক না এখানে। জি, মাহমুদা হাবিবা, আপনার কাছে যেতে চাই, এই ট্যাগিং এর রাজনীতি নিয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে, আপনি কিছু বলতে চান। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে প্রথম আলোর যে জরিপ দিয়ে আমরা কথা শুরু করেছিলাম, সেই জরিপে একটি বিষয় এসেছে, সেটি হচ্ছে যে রাজনীতিতে ধর্মভিত্তিক দলের প্রভাব বেড়েছে বলে মনে করছেন 74% মানুষ, আর 65% মানুষ মনে করেন যে দেশে ইসলামী আইন প্রবর্তন করলে ফল ভালো হবে।
আপনি তো জানেন যে 8টি ইসলামপন্থী দল জামায়াত সহ তারা এক ধরনের বলছে যে তারা এক বাক্সে ভোট নেবেন এবং তারা বিভাগীয় সমাবেশ করছে এবং সেখানে ইসলামী রাষ্ট্র গঠনের অঙ্গীকার করছে। বিএনপি কি কিছুটা এখানে আমি একটু ট্যাগিং এর রাজনীতি নিয়ে একটা কথাই বলতে চাই যে কোনো একটা সময় আমরা দীর্ঘ 17-18 বছর ওটা শুনেছি যে সরকারের পছন্দের বাইরে তৎকালীন যে মানে মাফিয়া বললে তো আসলে ওদেরকে ছোট করা হয়, যাই হোক, তাদের বিরুদ্ধে যা মানে যেইটা তাদের বিরুদ্ধে যাবে সেটাই ট্যাগিং, সেটাই দেশ বিরোধী, সেটাই মানে জাতি বিরোধী, সেটাই আপনার দেশের জন্য ঝুঁকি। এই জিনিসটা 5ই আগস্টের পরে সমস্যা কি দাঁড়িয়েছে জানেন? প্রত্যেকের মধ্যে এই টেন্ডেন্সিটা আছে। এই যে আপনি যাদের কথা বলছেন, বিএনপির সিনিয়র এমন কোন নেতা আছে যে তাদের হাত থেকে নিষ্কৃতি পেয়েছে? সালাউদ্দিন আহমেদের গুম থাকা নিয়ে প্রথম যেই মানে ভয়ঙ্কর রকম প্রোপাগান্ডা তো ওখান থেকেই শুরু হলো। একটা অপরাধকে কতখানি হালকা করা যায়, কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের সম্মানিত মহাসচিব, কাউকে তারা বাদ দেয়নি। এই ট্যাগিং এর রাজনীতিটার একটা কিন্তু কারণ তারাও আপনার প্রতি কথাতে আপনি যদি খালি একমত না হন, আমি তো দ্বিমত হতেই পারি দোলা আপনার সাথে, আমার সাথে ফরিদ দ্বিমত হতে পারেন, মাসুদ কামাল ভাই হতে পারেন, এখানে স্টুডিওতে যারা উপস্থিত আছেন প্রত্যেকের ভিন্ন মত থাকতেই পারে। তার মানে কি সাথে সাথে আপনি ভারতপন্থী, অমুকপন্থী, তমকপন্থী, এই যে বা রাশিয়াপন্থী বা আমেরিকাপন্থী, এই যে আপনার সিলেক্টিভ এই যে মানে বেছে বেছে কাফের মানে হত্যাযোগ্য করে তোলা, যে একটা জাহিদের সাথে তো একটা টকশোতে কাফেরই বোধহয় কেউ কোনো একজন বক্তা বলে ফেলেছিলেন। এটা হচ্ছে একেবারে অত্যন্ত গর্হিত টেন্ডেন্সি, বিশেষ করে বাংলাদেশে যখন মবক্রেসি একটা মানে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনি জীবনের বিভিন্ন এবং আপনি যেটা বলছেন যে উনি ইন্ডিয়া যাবেন না, উনি পাকিস্তান যাবেন না, উনি ইউক্রেন যাবেন না, উনি রাশিয়া যাবেন, ওনার চয়েস, উনার টাকায় যাচ্ছে, উনি যেভাবে খুশি যাক, যেখানে খুশি পরিবার নিয়ে যাচ্ছেন। এই জায়গাগুলোতে এইটুক স্পেস, উনি সাংবাদিক হয়েছেন বলে কি ব্যক্তিগত কোনো জায়গা নেই তার? এটা তো আর হতে পারে না। এটা তো একটা অত্যন্ত মানে গুরুতর লঙ্ঘন একটা ব্যক্তি জীবন যাপনের। এইটা তো হতে পারে না। এই জায়গাটায় প্রত্যেককে বুঝতে হবে যে আগামীতে আমার নামে আজকে বলেনি বলে আগামীকালকে বলবে তা তো না। এখানে আরেকটা জিনিস আমি এবার আপনি আসেন, আপনি যে সার্ভেটা নিয়ে কথা বলছেন, দেখুন এই সার্ভের একটা ইন্টারেস্টিং পার্ট আছে। 30 সেকেন্ডে আপনাকে বলছি। আপনি আমাকে বারবার বলছিলেন যে 70% লোক চাইছে আওয়ামী লীগ। দেখুন এইটাকে আমি এইভাবে ঘুরিয়ে বলি, 70% লোক চাইছে না, 68.2% লোক চাইছে না যে আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনীতিতে আসুক। রিজনটা আপনাকে বলি, একেবারে ফ্ল্যাট নো দিয়েছে 28.2%, 26% বলেছে যে শাস্তিমূলক ব্যবস্থা এবং দলীয় সংস্কারের পরে, এবং 14% বলেছে ভুল স্বীকারের পরে। আপনি এটাকে সামারাইজ করছেন কিভাবে? আপনি বটম লাইন টানলেন কি? আমি সামারাইজ করছি। সরি, I am talking about the survey. The people who did the survey and published the report, তারা সামারাইজ করছে যে 70% লোক চাইছে যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক। নো, এটা কিন্তু শর্ত সাপেক্ষে রাজনীতিতে ফিরে আসুক না। তারা বলছে যে আগামী নির্বাচনে সুযোগ দেওয়ার বিষয়, শর্ত দিয়ে সুযোগ দেওয়ার বিষয়। আগামী নির্বাচন হবে না তো, আপনার রিকনসিলিয়েশন হবে না, আপনার বিচারও হবে না। কাজে আপনি মানে আপনি দোলাপা হাইলাইট কোনটা করবেন, আপনি কোন কথাটাতে বটম লাইন টানবেন, সেটা কিন্তু এই যে জাস্টিফাই করে আনা, প্রাসঙ্গিক করে তোলা, এটা কিন্তু একটা ইভিল প্র্যাকটিস। এবং এটা বাংলাদেশের গণমাধ্যমে দীর্ঘদিন ধরে। কারণ আমি যখন আমার লিডারের দিকে তাকাই, আমি কিন্তু আমার লিডারের মধ্যে এক ধরনের, আমি যাকে লিডার মানতে চাই, ভাবতে চাই, আমি তার মধ্যে এক ধরনের দৃঢ়তা, তার মধ্যে এক ধরনের অন্যের মুখাপেক্ষী না হওয়া, এরকম একটি লিডার আমি চাই। এখন তিনি যদি বলেন যে আমার দেশে যাওয়াটা অন্য অনেক কিছুর উপর নির্ভর করে, আমার একা সিদ্ধান্তের উপর নির্ভর করে না, এমন কথা যিনি বলেন, তিনি যখন রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে আসবেন তখন উনি বলবেন যে সিদ্ধান্ত আমাকে নিতে হচ্ছে, কারণ আমার সে সিদ্ধান্ত আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে না, আমার দলের উপর নির্ভর করে না, অদৃশ্য কোনো একটা শক্তির উপর নির্ভর করে। তো অদৃশ্য শক্তির কাছে যিনি বাধা পড়ে আছেন, তেমন লোক তো জাতিকে আপনার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন না। এটা শুনতে খুব খারাপ শোনা যায়, বলতে আমারও খুব কষ্ট হচ্ছে, কারণ আমার কাছে আর বিকল্প কেউ নাই। কিন্তু আমি অন্য যাদেরকে, তাদের কিন্তু আমি তার বিকল্প ভাবি না। আমি যাকে বিকল্পহীন মনে করি তার মধ্যে যখন এই দুর্বলতাটা দেখি তখন কিন্তু আমি কষ্ট পাই। কাজেই এই জিনিসটা ভালো না। পৃথিবীর কোনো দেশ তার সরকার প্রধানের জন্য এই বৈশিষ্ট্যটাকে কামনা করে না। এখন যারা ওনার দলের লোক, সমস্যাটা কোথায় জানেন? আমরা এমন একটা রাজনীতির সঙ্গে থাকি, শীর্ষ নেতৃত্বকে প্রশ্ন করার কেউ সাহস রাখে না, সাহসই পায় না তারা। তারেক রহমান কেন আসে না, মানে কেন উনি আসেন না, এই প্রশ্ন আমি মাসুদ কামাল করতেছি আরো 1 বছর আগের থেকে। আমি বলতেছি বিএনপির লিডার, যখনই বলি আমি তখন আমার পাশে কোনো বিএনপির লিডার থাকে। আমি তাকে বলি আপনি বলেন কেন আসে না।
আপনি দল বলুন ওনারা তো কেন বলছেন আসেন যে নিরাপত্তার জন্য আসছেন। না, কেউ বলেন, এর বলে নাই, কেউ বলে নাই। না এটি বলেছেন রুমিন কে ফারহানা বলেছেন? আমার অনুষ্ঠানে এসে বলেছেন যে কে বলেছেন? নিরাপত্তা, উনি স্পেসিফিক্যালি বলেছেন যে নিরাপত্তার, রুমিন ফারহানার কথা বলছি। রুমিন তারেক ফারহানা রহমান নিজে আর বলেছেন, তারেক রহমান তো বলেছেন রুমিন যে ফারহানা তার বলে নিরাপত্তার জন্য আসেন না। নিয়ন্ত্রণাধীন তখন নয়। আমি ছিলাম না অনুষ্ঠানে, থাকলে আমি তাকে কাউন্টার প্রশ্ন করতাম, উনি যে নিরাপত্তার জন্য আসেন না, এটা আপনাকে কে বললো? আপনি ভেবে বলেছেন? আপনার ভাবনার উৎসটা কি আমি জানতে চাইবো না? যদি নিরাপত্তার উৎস, যদি নিরাপত্তাহীনতার উৎস যদি জাহাঙ্গীর আলম চৌধুরী হয়, আমি ওনাকে প্রশ্ন করবো আপনি কেন নিরাপত্তা দিতে পারছেন না? ভাই, একটা লেজ ধরে ধরে প্রতি অগ্রসর হবেন। কে, হু ইজ দ্য ভিলেন? এখানে কোনো ভিলেনকে কেউ দেখাতে পারছে না। যখন আপনি ভিলেনকে দেখাতে না পারবেন, তখন বুঝতে হবে ভিলেন আপনি নিজেই। আপনার ভেতরেই সমস্যা আছে। তো এটা কিন্তু একটা বড়, আমি বললাম তো, এই কথাটা বলতে আমার খুব খারাপ লাগছে। এখানে আমার হাতে কোনো বিকল্প নাই। এত কিছুর পরেও তারেক রহমান ছাড়া আমার কাছে কোনো বিকল্প নাই এখন। কিন্তু আমার যে বিকল্পহীন নেতৃত্ব, তার মাঝে যখন আমি দুর্বলতা পাই, তখন আমি হতাশ হই। তো আমাকে তো হতাশ করার অধিকার ওনাকে কেউ দেয় নাই। উনি আমাকে, আমি নেতার চেহারা দেখলে আমি আশাবাদী হব, আমি আশাবাদী হতে পারছি না কেন? কেউ বলতে পারছে না কেন? উনি যে ব্যাখ্যাটা দিছে, এবং বিএনপির নেতারা বারবার করে বিভিন্ন ধরনের ডেট দিয়েছেন। কিচ্ছু বলে না ভাই, তারা জানে না কিছু, কেমনে বলবে? না, তারা বলেছেন নভেম্বরে আসবেন, এবং তফসিল ঘোষণার পর শুনেন, আসবেন, শীঘ্রই আসবেন। বিএনপি এখন নেতারা কেউ বলছেন জিজ্ঞাসা ডিসেম্বরে করে না, আসবেন। আমি শিওর বিএনপি নেতারা কেউ তাকে জিজ্ঞাসাও করে না। এরা এতই মেরুদণ্ড সম্পন্ন, তারা জিজ্ঞাসা করতে ভয় পায়। তো এই নেতৃত্ব দিয়ে আমি কি করবো? এরা দেশ চালাবে কেমন করে? আপনার কি ধারণা যে বিএনপি জানে না যে তারেক রহমান জানে না। দেশে আসবেন কি আসবেন না? বিএনপি আদৌ কবে নেতারা আসবেন? কেউ জানে না, এবং তারা কেউ তারেক রহমানকে প্রশ্ন করার সাহস পায় না যে আপনি কেন আসবেন না, অথবা তারা এটাও বলতে পারে না আমরা এই প্রশ্নের কি জবাব দিব, বলে দেন। তারা এটাও বলার সাহস পায় না, এখন যখন ওনারা বলছেন যে ডিসেম্বরে আসবেন, আপনি কি সেটার উপর ভরসা রাখতে পারছেন? যে আমি কোনো কিছুর উপর ভরসা রাখতে পারি না। আমি কেমনে ভরসা রাখবো? আমি যে ভরসা রাখবো, আমার ভরসার ভিত্তিটা কি আপনি আমাকে দেখাই দেন, যে এই ঘটনার উপর ভিত্তি করে আপনি ভরসা করেন। আমার কোনো ভিত্তি নাই। শুনেন, আওয়ামী লীগ একটা বিষয়টা রসিকতা করতো, আওয়ামী লীগ খুব গালমন্দ করতাম, আমি করতাম। যেটা আপনি কি বলেন, মানুষকে হাসি তামসা করেন, সেটা কি রসিকতা? ঈদের পরে আন্দোলন করব বলতো না জিনিসটা। এখন ওই রসিকতা দেখে সত্য হচ্ছে, এটা কেন হবে ভাই? আমার কথা হলো, জানেন, শুনে একটা কথা বলি আপনাকে, আপনি এটা আমি বহুবার বলি, আপনি ভূত কিন্তু রাতের বেলা আসে, প্রখর সূর্যালোকে কোনো ভূত আসে না। রাতের বেলা কি কারণ আসে? তোমার মানুষের দৃষ্টি থাকে অস্পষ্ট, মানুষ দেখতে পায় না। মানুষ যেটা জানতে না পারে, দেখতে না পারে, সেখান থেকে কিন্তু ভূতের জন্ম হয়। ভূতের কি চেহারা কেউ জানে না, এক একজন এক এক রকম আঁকে। কেন? দেখা যায় না। এখানে যখন আমি দেখতে না পাই, বুঝতে না পাই, আমি যখন লজিক্যালি এক্সপ্লেন করতে না পারি, তখন আমার মধ্যে কিন্তু নানা ধরনের সন্দেহ ডালপালা গজে ওঠে। এবং সন্দেহের ধর্মে হলো এটা যে প্রতিদিন আপনাকে আরো আরো অনেক অনেক ডালপালা উপহার দিবে। এর কোনোটাই আমার জন্য স্বস্তিকর নয়। জি, জনাব ফরিদুল হক, আপনার কাছে যেতে চাই। এই জরিপ বা এর আগেও যতগুলো জরিপ হয়েছে, সবগুলো জরিপেই এনসিপির যে ফলাফল, অর্থাৎ যদি আমি এই প্রশ্নতে আসি যে সবচেয়ে বেশি আসনে জয়লাভ কারা করবে, কোন রাজনৈতিক দল, বিএনপির কথা বলেছে 65.9, জামাতে ইসলাম 25.9, আওয়ামী লীগ 7.2, এনসিপি 0.8। এটা কি আপনারা কি কিছুটা হতাশ, নাকি আপনারা মনে করেন যে এটি জনমতের প্রতিফলন নয়? জি, ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ-আলোচকবৃন্দ এবং দর্শকদেরকে শুভেচ্ছা। না, জরিপ নিয়ে আসলে হতাশ হওয়ার তো কিছু নেই। জরিপ তো আসলে একটা পারসেপশনের উপরে জরিপটা হয়, এবং জরিপটা ডিপেন্ড করে হচ্ছে যে কি ধরনের কোশ্চেন আপনি সেট করতেছেন, তার উপরে আসলে জরিপটা মানে ডিপেন্ড করে জরিপের কি রেজাল্ট আসবে। তবে এই জরিপের ক্ষেত্রে সম্ভবত কোনো একটা জায়গাতে প্রধানমন্ত্রী কে হবে এরকম একটা এসছে, সেখানে শেখ হাসিনার নাম এসছে। আমি যেহেতু লাইভ প্রোগ্রাম হচ্ছে, এখানে আমি আপনার প্রোগ্রামের মাধ্যমে আমি এটা নিন্দা জানিয়ে রাখলাম যে একজন গণহত্যাকারী, যাকে আমাদের কোর্ট ফাঁসির আদেশ দিয়েছে, তার ছবি দিয়ে এবং তাকে মানুষ চায়, এটা প্রকাশ করেছে বাংলাদেশের একটা প্রথম সারির নিউজ চ্যানেল, একটা মিডিয়া। এটা আমাদের জন্য খুব দুঃখজনক। মানে এটা আসলে মিডিয়াগুলো আসলে এটা তারা বলেছে যে এই জরিপটা আগে করা, যে রায়ের আগে, কিন্তু রায় যদি আরো 1 বছর পরেও হয়, শেখ হাসিনা যেটা করেছে সেটা আমাদের সবার চোখের সামনে, এবং এটা প্রথম আলোর কাছে রেকর্ড আছে। আমরা ওই সময় জুলাইতে আমি নিজে অন্তত
দুইবার প্রথম আলোর অফিসের নিচে গিয়েছি রেকর্ড জানার জন্য অন্য সোর্স থেকে, যে আসলে কি পরিমাণ আমাদের শহীদ হচ্ছে এটা বোঝার জন্য, যখন ইন্টারনেট ছিল না তখন তাদের উপর আমরা ডিপেন্ড করেছি। তারাই এসে এখন ধরেন শেখ হাসিনাকে এইখানে প্রধানমন্ত্রী হতে চায় এই ধরনের একটা পারসেপশন ক্রিয়েট করতেছে, যেটা খুবই নিন্দনীয়, আমি এটা নিন্দা জানালাম। আর জরিপের ব্যাপারে যেটা হয়েছে, জরিপের ব্যাপারটা হচ্ছে যে জরিপ ডিপেন্ড করে হচ্ছে যে আপনি কি ধরনের কোশ্চেন করতেছেন তার উপরে, এবং একটা ব্যাপার হচ্ছে যে এনসিপির ব্যাপারে ধরেন এই ইয়েটা হচ্ছে আর কি, মানে এনসিপিকে যতভাবে ধরেন ইয়েটা করা যায়, মানে কি বলে যে চাপানো যায়, আমাদের তো আসলে দেখেন হারানোর কিছু নেই, জয় করার আছে পুরো পৃথিবী। আমরা একটা নতুন রাজনৈতিক দল করেছি, একটা গণ অভ্যুত্থানের মাতৃগর্ভ থেকে, অগ্নিগর্ভ থেকে এই দলটা হয়েছে। আমরা মানুষের কাছে যাচ্ছি, আমরা যে পরিমাণ সাড়া এখন পর্যন্ত মানুষের কাছে পেয়েছি, সত্য বলতে এটা আমাদের আকাঙ্ক্ষার থেকে অনেক বেশি, অনেক। তাহলে জরিপে সেটি প্রতিফলিত হচ্ছে? তাহলে আমাদের হতাশ হওয়ার প্রশ্ন নাই। এখন জরিপের কাছে প্রতিফলিত কি, বাংলাদেশে যেটা হয়েছে যে বাংলাদেশে একটা দীর্ঘ ধরেন মানে রাজনৈতিক কি বলে যে শূন্যতা এবং দীর্ঘ রাজনৈতিক ব্যর্থতা, এই ব্যর্থতার পরে এনসিপি রাজনৈতিক প্রেক্ষাপটে এসছে। এখন স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষের তো এত চরম মাত্রার হতাশা আছে যে মানুষ চায় কালকে একটা দল হবে, এই দলটা এসে পরশুদিন রাষ্ট্রের দায়িত্ব নেবে, ঠিক তার পরের দিন বাংলাদেশের সকল সমস্যা জাদুর কাঠি দিয়ে শেষ করে দিবে। এটা মানুষের আশা, এটা কিন্তু আপনার জন্য বিরাট বড় চ্যালেঞ্জও বটে এবং আশান্বিত হওয়ারও ব্যাপার। কিন্তু এই আশা তো আমরা বুঝি যে এত বড় কাজ তো আসলে রাতারাতি হয় না, তো স্বাভাবিকভাবেই ধরেন এই আশা দোলাচা, আশা নিরাশার মধ্যে একটা ঘুরতে থাকে। সেই জায়গাটা ধরেন আছে, সেই জায়গাটা থেকে ধরেন সবসময় মনে হয় যে এনসিপি তো ভালো করতেছে না, এনসিপি তো এটা করতেছে না, এনসিপি তো এটা পারতেছে না, কিন্তু এটা তো ডিফিকাল্ট। কেন, আমি আপনাকে একটা জিনিস বলি যে ধরেন আমি এটা জেনেছি, হাবিব আপা আরও ভালো বলতে পারবেন, 91 নির্বাচনের সময়, 90 গণ আন্দোলনের পর 91 নির্বাচনের সময় বিএনপিকে প্রার্থী দিতে খুব চ্যালেঞ্জ পোহাতে হয়েছিল। ততদিনে বিএনপি 10 বছরের উপরে একটা রাজনৈতিক দল, মোটামুটি চ্যালেঞ্জ তাদের পোহাতে হয়েছে বলে আমি যতটুকু শুনেছি। আমাদের অবস্থা চিন্তা করেন, 1 বছরও হয়নি একটা রাজনৈতিক দল, আমাদেরকে কি পরিমাণ চ্যালেঞ্জ পোহাতে হচ্ছে। আমরা কিন্তু ওই চ্যালেঞ্জটা আমরা নিছি যে আমরা সারা বাংলাদেশে আমাদের প্রার্থী দিব, নির্বাচন যেহেতু সামনে। তো তার মানে এইটার মধ্য দিয়ে তারা বোঝেন যে আমাদেরকে কতটা কাজ, ধরেন একটা রাজনৈতিক দল 80 বছরের পুরনো একটা রাজনৈতিক দল, প্রায় 50 বছরের পুরনো একটা রাজনৈতিক দল, তাদের সাথে কম্পিট করতে হচ্ছে আমাদেরকে, তাদের সাথে ধরেন তুলনা হচ্ছে। এবং এটা হোক, আমরাও এটা চাই, আমরা তাদেরকে তো ছাপিয়ে যেতে চাই, নাহলে আমরা কেন নতুন রাজনৈতিক দল করলাম, অবশ্যই আমরা চাই। কিন্তু সময়ের তো ধরেন একটা মানে কি বলে যে যতটুকু সময় দরকার ওইটুকু কাজ করতে, ওই সময়টুকু আসলে আমরা পাইনি, এটা সত্যি, এটা একটা বাস্তবতা আছে। আমাদের আকাঙ্ক্ষা আছে অনেক বেশি, কিন্তু বাস্তবতার আসলে আমাদেরকে কতটুকু এলাও করতেছে এই জিনিসটা আমাদেরকে আরো সময় কেনার জন্য আপনারা তফসিল একটু দেরিতে করার কথা বলেছিলেন। আমরা সময় কেনার জন্য তফসিল আমরা দেরি, এই অভিযোগ আমরা বিরতি থেকে ফিরে এসে এই প্রসঙ্গে আলোচনা করব। দর্শক, একটু বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, ইস্পাহানি মির্জাপুর মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। ফরিদুল হক আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং যে জিনিসটি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে এনসিপি তফসিল পেছানোর এক ধরনের দাবি করেছে, সেটি নিয়ে বেশ সমালোচনা ছিল এবং সেটি তারা করেছে খালেদা জিয়ার অসুস্থতার সময়, এবং বলা হয়েছে যে যখন সব রাজনৈতিক দল প্রস্তুত হবে তখন যেন তফসিল ঘোষণা করা হয়। অনেকেই মনে করেছেন যে পরীক্ষার প্রিপারেশন খারাপ থাকলে যেরকম ছাত্ররা চায় যে পরীক্ষা পিছিয়ে যাক, সে কারণেই এনসিপিও চাচ্ছে যে তফসিল পিছিয়ে যাক। না, ব্যাপারটা ঠিক আছে, এটা এনসিপির দিক থেকে বললে এই অভিযোগটা আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের জন্য ব্যাপারটা তা না। আমরা যেটা মনে করি যে বাংলাদেশের নেক্সট নির্বাচনটা প্রধান উপদেষ্টা যেমন বলেছেন এবং অন্য সবাই যেটা আমরা মনে করি রাজনৈতিক দলগুলো বিশেষত, যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। এটা অনেক ব্যাখ্যা আছে, আমি অনেক জায়গায় ব্যাখ্যা দিয়েছি, এখানে আমি এত ব্যাখ্যায় যাব না। কিন্তু এই নির্বাচনটা ভালোভাবে হওয়া, এটার জন্য আমাদের প্রত্যেকটা স্টেক হোল্ডারের জন্য খুবই জরুরি। সেটার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর জন্য। এখন প্রবলেমটা যেটা হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি বাস্তবে, রাজনৈতিক দলগুলো আমরা নিজেরা, কারণ এখানে হচ্ছে যে আমরা বারবার যেটা করি যে নির্বাচন আসলে নির্বাচন কমিশন, প্রশাসন, সরকার তাদের কোর্টে বলটা ঠেলে দিয়ে আমরা বলি যে তারা তো এটা কেন করছে না, তারা কেন লেভেল প্লেয়িং ফিল্ড করছে না। আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের কাছে যেটা মনে হয় যে লেভেল প্লেয়িং ফিল্ডের আগে আমাদের একটা ফেয়ার প্লে রুলস সেট করা দরকার, যেটা রাজনৈতিক দলগুলো, মানে ধরেন পাবনাতে যে ঘটনা ঘটেছে, দুই পক্ষ ধরেন গোলাগুলি করেছে, ঠিক আছে, তো এই ধরনের ঘটনা যদি চলতে থাকে তাহলে তো ধরেন বিরাট খুনাখুনি হবে, এবং এই খুনাখুনি না হলেও
এইটার সুযোগ নিয়ে হয়তোবা ধরেন এখানে স্যাবোটাজ হইতে পারে, ধরেন পতিত শক্তি এখানে ঢুকে এখানে একটা বড় বিশৃঙ্খলা তৈরি করতে পারে। আমি সেটা বলছি না, মানে আমাদের জায়গাটা তফসিল পেছানো না, ব্যাপারটা হচ্ছে যে তফসিলটা দেওয়ার আগে এই জায়গাতে আমাদের নিজেদের একটা দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। এখন আমরা নিজেরা তো ধরেন এটা নিজেরা নিয়ে পারবো না। আমি যেটা এই প্রস্তাবটা আমি অনেক জায়গায় দিয়েছি, আপনার এখানে আমি বলছি, সেটা হচ্ছে যে সরকারের উচিত উদ্যোগ নিয়ে সকল পক্ষকে নিয়ে একটা দুইটা ডায়লগ করে একটা ফেয়ার প্লে রুলস সেট করা, যে ভাই আমরা বন্দুক নিয়ে নামবো না, যদি নামে যদি প্রমাণিত হয় তাহলে আমরা এটা করব, মানে এটা হইছে অলরেডি। তো এরকম অনেকগুলো ব্যাপার আছে, যে যেমন ধরেন রিটার্নিং কর্মকর্তা কারা হবে কারা হবে না এটা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব আছে। বিএনপি বলছে যে কি বলে জেলা নির্বাচন কর্মকর্তারা হবে, আর আগে থেকে ডিসিরা হয়তো, তো এখানে একটা প্রশাসনিক দল, তাহলে আপনাকে বলতে হবে যে ঠিক আছে আমরা প্রশাসনকে ম্যানিপুলেট করে ইলেকশন ম্যানিপুলেশন করার চেষ্টা করব না, এটা আপনি কমিটমেন্ট করেন এসে, কারণ আগামী নির্বাচনটা ভালো হওয়া প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো ওই জায়গাগুলো আমরা সেট করে দেন তফসিল দেন, দেন আপনি যথাসময়ে নির্বাচন করেন। নির্বাচন কিংবা তফসিল পেছানো কোনটাই আমাদের আদর্শ হবে এই চিন্তা করলে আসলে বাংলাদেশে কোনো নির্বাচন এটা হতে হবে, পারবে কিনা সেটিও একটা প্রশ্ন। এটা হতে হবে, এটা তো আপনি দাবি করতে থাকতে পারেন। তফসিল কাল বা পরশু খুব সম্ভবত ঘোষণা হয়ে যাবে যতদূর আমরা জানি। মাহমুদা হাবিবা, আপনার কাছে যেতে চাই। আপনি শুনছিলেন যে প্রথম ভাগে মাসুদ কামাল বলছিলেন যে তারেক রহমান দেশে আসবেন কি আসবেন না সেটি খুব সম্ভবত বিএনপির নেতারাও জানেন না, এবং বিএনপির নেতারা খুব সম্ভবত তাকে সেটি প্রশ্ন করারও এখতিয়ার রাখেন না। আপনি কি এই বিষয়ে কোনো বক্তব্য দিতে চান? অবশ্যই দিতে চাই, এবং আমি দুটো তিনটা কথা করে বলে প্রথম শুরু করি। সেটা হচ্ছে যে প্রথম এই কথাটাই যেটা আপনি বললেন, যে দেখুন দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাই মানে ভাবুক না কেন, একেবারে আমাদের যে কেন্দ্রীয় বা টপ পর্যায়ে যে ডিসিশনগুলো আসে সেটা কিন্তু কখনোই একক কোনো সিদ্ধান্ত না, এটার সাথে আমাদের সর্বোচ্চ বডির স্থায়ী কমিটি সংযুক্ত থাকে, ক্ষেত্র বিশেষে এটা ভাইস চেয়ারম্যান পর্যন্ত নেমে আসে। এই যে ডিসকাশনগুলো এটা নিয়মিত কথা হচ্ছে, এখানে অনেক ইস্যু আছে। দেখুন প্রথম একটা কথা আমার মনে হয় যে আমরা যখন ডিসকাস করি একটা খুব কমন জিনিস ভুলে যাই, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসেবে যে নির্যাতনের শিকার হয়েছে সেটা হয়েছে জিয়া পরিবার যেভাবে একেবারে টার্গেটেড মানে অ্যাসাসিনেশনের শিকার হয়েছে টাইম টু টাইম। না আমি ধরুন আপনি সত্যি জিয়া রহমান ভুলে যান, সেটা আগের কথা। আজকে যে বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি, এবং যিনি জেলে গিয়েছিলেন 2017-তে ফিরে এসে, তিনি কি এক ব্যক্তি? তার যে শারীরিক অবস্থা ছিল, তার যে স্ক্রিনিং সেই সময় হয়েছে, এবং তিনি বেরিয়ে আসার পরে তার যে শারীরিক অবনতি, তার এই যে জেলের মধ্যেকার যে একটা অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এই বয়সে একজন মানুষকে রাখা, তার ফিজিক্যাল ডিফরমেশন এবং আজকের এই রিয়ালিটি, এইটা কি আরেকটা প্রমাণ নয়? তৃতীয়ত কোকো রহমান, যাকে মানে খুব ভয়ঙ্কর রকম শারীরিক নির্যাতন করে দেশের বাইরে বের করে মানে নিয়ে যাওয়া হয়েছিল, তার যে মৃত্যু, ওটা তো স্বাভাবিক মৃত্যু ছিল না। দেখুন প্রলং টর্চার করার পরে আপনি 3 মাস পরে মারা গেলেন, ওইটাও তো হত্যাকাণ্ড। এরপরে আসেন তারেক রহমান, খোদ তারেক রহমানকে নিয়ে তিনি এই দেশ থেকে তাকে অলমোস্ট পঙ্গু করে না, আমি এখানে কনক্লুশনটা আমি এখানে টানছি, এইটা আপনাকে অবশ্যই রিমাইন্ড করতে হবে যে একজন অলমোস্ট পঙ্গু করে তাকে এক্সাইলে পাঠানো হয়েছে। এটা কি শুধু দেশের মধ্যে থেকে হয়েছে দোলা? দেশের মধ্যে থেকে এত বড় ঘটনাগুলো যখন জিওপলিটিক্যাল শিফট হচ্ছে বাংলাদেশে, অনেকেই দেখতে পান না এখন আর এটা, কিন্তু এটা তো রিয়ালিটি যে এই পরিবারটা যদি ধ্বংস হয়ে যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু একটা অন্যতম প্রধান শক্তি আমাদের এদেশের সার্বভৌমত্ব এবং এদেশের স্বাধীনতা টিকিয়ে থাকার পক্ষে। এরা বিক্রি হয়নি বলেই এই বারবার এটা সহ্য করতে হয়েছে। এখন কি আপনি মনে করেন সিচুয়েশন চেঞ্জ হয়েছে? ওই যে শক্তিগুলো মানে তারা কি নাই, তারা এক্সিস্ট করে না? আর আমার সম্মানিত সিনিয়র সাংবাদিক ভাই, উনি এক স্টেটমেন্টের মধ্যে বিদেশি শক্তির উপস্থিতি টের পান, কিন্তু উনি চোখের সামনে এটা দেখতে পাচ্ছেন না যে উনি কিন্তু উনার কোনো নিরাপত্তা ঝুঁকি দেখতে পান না। এইটা হচ্ছে সমস্যা। আপনি কি দেখতে চাইছেন? আপনি একটা স্টেটমেন্ট, এটা তো দলীয় সিদ্ধান্ত, আমরা কতটুকু ঝুঁকি নেব আমাদের নেতৃত্বের উপর, এটা অফকোর্স আমাদের দলের সিদ্ধান্ত, এবং অবশ্যই তাকে তো রিস্ক নিতেই হবে। তিনি রাজনীতি করছেন, আমি শেষ করি এই কথাটা বলে, যে তিনি রাজনীতি করছেন, তাকে তো আজীবন আমরা ওই কাঁচের বাড়ির মধ্যে রেখে দিতে পারবো না, তাকে আসতে হবে, তাকে ফেস করতে হবে, তাকে ঝুঁকি বহন করতে হবে, কিন্তু ঝুঁকি বহনের সর্বোত্তম সময় কোনটা সেটা অত্যন্ত জরুরি। ম্যাডামের অসুস্থতার ক্ষেত্রে অনেকেই বলেছেন একটা রিয়েলিটি হচ্ছে যে ওনার একটা বাস্তবতা ছিল যে তিনি চিকিৎসা নিতে বাইরে যাবেন, কাজে ওই সময়টা ওই জায়গাটায় ডিলে হয়েছে। এখন আমরা যেই পর্যায়ে এসে দাঁড়িয়ে আছি, আমি প্রত্যাশা করি যে আমরা তাকে দেখতে পাবো, হ্যাঁ শিগগিরই। এবং আপনি বলছিলেন যে স্থায়ী কমিটির সদস্যরা ওয়াকিবহাল ছিলেন এবং তারাও এই বিষয়ে এই সিদ্ধান্ত গ্রহণ প্রসেসটা শুধু তারেক রহমানের একার উপর নির্ভর করছে না, এবং তারাও এই প্রসেসের সঙ্গে যুক্ত। কিন্তু আমরা দেখেছি যে জনাব সালাউদ্দিন আহমেদ কিন্তু আমাদের বলেছিলেন যে তিনি নভেম্বরে আসবেন, এবং তারেক রহমান নিজে কিন্তু বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে বলেছিলেন যে শীঘ্রই দেশে আসবো। তফসিলের তারপরে আমরা শুনলাম যে তিনি বলেছেন যে তফসিলের সময় দেশে আসবো। স্থায়ী কমিটির যে
জরুরি বৈঠকটা হয়েছিল বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর, তারপরে আবার সালাউদ্দিন আহমেদ আমাদেরকে বললেন যে তিনি শীঘ্রই দেশে আসবেন, শিগগিরই আসবেন। জি, কিন্তু পরের দিন আমির খসরু মাহমুদ তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বললেন যে গতকাল বৈঠকে এই ধরনের কোনো কথা হয়নি। তাহলে আসলে আমরা গতকালকে কিভাবে বৈঠকে বুঝবো? হয়তো মানে তার আগের দিনে বৈঠকে না হতে পারে, কিন্তু এটা তো নিয়মিত সেই আগের discussion দিনের হচ্ছেই। বৈঠকের পরেই কিন্তু সালাউদ্দিন আহমেদ বলেছেন যে তিনি শীঘ্রই আসবেন, কিন্তু আবার জনাব আমির খসরু বলেছেন যে দেখুন, এ ধরনের সালাউদ্দিন কোনো কথা আহমেদের এই হয়নি। বক্তব্যটা যেহেতু তিনি দিয়েছেন, তার গ্রাউন্ড, তিনি তো স্থায়ী কমিটির সদস্য, তার সাথে তো 1-to-1 যোগাযোগ আছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, যা তার সাথে যোগাযোগ আছে, আমির খসরু চৌধুরীর সঙ্গে যোগাযোগ আছে, প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি আছে, আমাদের মতো অত্যন্ত মানে নিম্ন স্তরের মানুষজনের সাথে তার যোগাযোগ আছে। ফলে তার সাথে কোন কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন ওটা কিন্তু আপনাকে এখানে আমি অ্যান্সার দিতে পারবো না, বাট আমি আপনাকে মোটের ওপরে এইটুকু বলছি যে তিনি তখনই আসবেন যখন আমরা সবাই বিবেচনা করবো, এবং স্পেশালি হোল টিম, যেতে দিস ইজ দ্য রাইট টাইম। এবং এখন যেটা হয়েছে, ম্যাডাম যেমন তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না, তাকে মানে এই মুহূর্তে যেটা হয়েছে যে যেভাবে আছেন ট্রাভেল করার পর্যায়ে তিনি নাই, কাজে এখন দেখি কোনো মানে আসে কিনা। দেখুন, আবারও বলি, লস কিন্তু সব অর্থেই বিএনপির। যাহার যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটাও কিন্তু, বা কোনো মানে খারাপ কিছু ঘটে সেটাও কিন্তু বহন করতে হবে এই দলটিকেই। এবং এই কারণেই এমন অনেক প্রশ্ন আছে যেটা সত্যিকার অর্থে যে যখন তিনি স্টেটমেন্ট দিয়েছেন, সেটা কিন্তু তিনি ওখানে কিন্তু সুস্পষ্ট ইঙ্গিতটা কিন্তু এই আন্তর্জাতিক সমস্যারও আছে এবং লোকাল সমস্যা। ডিবি কিছুদিন আগে ডিবি বোধহয় একজন ওই যে একজন টপ সন্ত্রাসীকে বোধহয় ধরেছিল, সুব্রত ব্যান, সেখানেও তো আপনারা কিছু কথা শুনেছিলেন যে এ ধরনের প্লট হয়েছে, এ ধরনের কথাবার্তা হয়েছে। এগুলোকে হয়তো মাসুদ কামাল ভাইরা দেখতে পান না, আমরা দেখতে পাই, আমরা ভুক্তভোগী, তো আমরা কোনোভাবেই চাই না আবার ওই সময়টা ঘনিয়ে আসুক। দেখুন, যদি কোনো কিছু ঘটে সেটা আমরা ঠেকাতে পারবো না, কিন্তু রাইট টাইমে ঘটুক, সর্বোচ্চ বেস্ট টাইম যখন ঝুঁকি নেওয়ার তিনি তখন নেন, তার আগে প্রয়োজন নাই। যারা মাসুদ কামাল বিএনপি নেতারা যা দেখতে পাচ্ছেন, আপনারা কেন সেটা দেখতে পাচ্ছেন না? আমি তো বিএনপি করি না, আমি দেখতে পাবো কেন? বিএনপি আমাকে দেখাবে। বিএনপি যদি আমার ভোট চায়, বিএনপি আমাকে দেখাবে। আর বিএনপি যারা করে তারা নমিনেশন না পারলেও বিএনপি করবে, কারণ তারা বিএনপির সঙ্গে পার্ট অফ বিএনপি। আমি তো পার্ট অফ বিএনপি না, আমি দেশের জনগণ। আমি দেখতে চাই যে আমার যিনি নেতা হবেন, আমার দেশ যিনি শাসন করবেন, তিনি আমার কাছে ট্রান্সপারেন্ট থাকবেন, তার প্রত্যেকটা কর্মকাণ্ড আমি বুঝতে পারবো। তিনি আমাকে বোঝাবেন যে আমি এই কাজটা এই জন্য করেছি, অতএব তুমি আমার উপর আস্থা রাখো। উনি যত কিছুই করেন না, ওনার দল ওনার উপর আস্থা হারাবে না, কারণ ওনার দলে চেয়ারম্যান। আমি তো আস্থা হারাতে পারি, আমি যে কোনো সময় যে কোনো লোকের উপর আস্থা হারাতে পারি, কারণ কারোর প্রতি আমার কোনো কমিটমেন্ট নাই। আমি জানতে চাই আমার নেতা আমার প্রতি কমিটেড কিনা। আমার কমিটেড হওয়ার দরকার নাই ভাই, আমি তো ভোট দেবো, উনি আমাদের ভোট চাচ্ছেন, তা আমি ভোট তো তাকেই দেবো যাকে আমি বুঝি, যে আমার কাছে রহস্যময় পুরুষ, তাকে আমি ভোট দেবো কেন? আমি তো রহস্যের মধ্যে ঢুকবো না। আমার কি টাকা পড়ছে ভাই? আমার কোনো টাকা নাই। এবং এরকম আমার সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে সেটা তো ভালো খবর না। মাহমুদা হাবিবা, আপনি কি ছোট করে কোনো উত্তর দিতে চান? না, আমি প্রত্যাশা করি যে তিনি স্টেটমেন্টের মধ্যে যে ধরনের ঝুঁকি দেখেছেন, আন্তর্জাতিক ঝুঁকি, আন্তর্জাতিক কন্ট্রোলের, ঠিক একইভাবে এই সিদ্ধান্তের পেছনে যে ঝুঁকিটা বহন করছি আমরা দল হিসেবে কিংবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে, সেটাও তিনি দেখতে পান। এবং আমরা আমি প্রত্যাশা করি যে ট্রান্সপারেন্ট যে শব্দটা তিনি ব্যবহার করলেন, ট্রান্সপারেন্সি নাই এমন কিছু আমি এখন পর্যন্ত দেখতে পাইনি। হ্যাঁ, তার ফিরে আসা ট্রান্সপারেন্সি নাই এমন কিছু আপনি দেখতে পাচ্ছেন না? আমি দেখতে পাইনি। ভোটার হিসেবে আমার তো দেখুন, আমি তো দলীয় পার্সন। আপনি যখন আমাকে জিজ্ঞেস করবেন, মাই অ্যান্সার শুড বি অ্যান্ড মাস্ট বি, মানে এটা এক ধরনের ইনফ্লুয়েন্স থাকবে আমার দলের প্রতি, আমার যে আস্থা সেটা। আমি তো আস্থাশীল আমার নেতৃত্বের প্রতি। সেটা আপনার বক্তব্যে পরিষ্কার। হ্যাঁ, দর্শক, আমরা